সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব সংখ্যা ৫১। লেখনীতে সুরায়া রাফা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সুন্দর বাসন্তিক সকাল, ঝকঝকে নীল আকাশ, সেথায় পেঁজা তুলোর মতন ভেসে বেড়াচ্ছে শুভ্র মেঘেদের ভেলা। চোখের সামনে উত্তাল সমুদ্র। তবে সমুদ্র তটে যেতে হলে পাড়ি দিতে হবে এক বিস্তৃত চেরি ব্লসমের বাগান। এখান থেকে চেরি ব্লসমগুলো সমসাময়িকের থেকে বেশ আলাদা। ফুলের ভারে নুইয়ে পড়া গাছের থোকায় থোকায় গাঢ় গোলাপি রঙা কোনো ফুল নেই। এইখানকার ফুলগুলো গোলাপির বদলে গাঢ় বেগুনি রঙের, পার্পল চেরি ব্লসম বলা চলে। ঝরে পড়া বেগুনি রঙা ফুলগুলো পায়ে মারিয়ে সমুদ্র তটের দিকে এগিয়ে যেতে যেতে চারিদিকে নিজের বিস্তৃত চোখজোড়া বোলালো ওরু। হুট করে এমন বেগুনি ফুলের রাজ্যে প্রবেশ করে ওর চোখের মনি দুটো জলজল করে উঠল মুহূর্তেই। হ্যাভেনের মতো এত সুন্দর একটা জায়গায় পা রাখতে পেরে ওরও কিছুটা আবেগাপ্লুতও বটে। বিস্ময় আর আনন্দ উদ্দীপনার চরমে পৌঁছেছে সুন্দর বেগুনি ফুলে ভর্তি গাছগুলোর দিকে ঘুরপাক খাচ্ছেও। অরুর ঘোরার সঙ্গে সঙ্গে ওর পরনে সাফেদ রঙের ফিনফিনে গ্রাউন্ডটাও ঘুরছে। কি চমৎকার সেই দৃশ্য! এমতো অবস্থায় পাশ থেকে গলা ছেড়ে অরুকে ডেকে উঠল কেউ। বেবি, লুক অ্যাট দিস। চিরাচরিত ইংরেজি বাক্য আর অপ্রতিভ পরিচিত সেই সম্বোধন বেবি শব্দটা কুণ্ঠকহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্থির হয়ে দাঁড়ালো ওরু। কৌতূহল নিয়ে সামনে তাকিয়ে দেখল, প্যান্টের পকেটে দুহাত গুজে সমুদ্র তটে দাঁড়িয়ে ওরুকেই ডাকছে কৃতিক। বরাবরের মতোই সে আবেশিত চাহনি। ওরু মাঝে মধ্যে বুঝে উঠতে পারে না কৃতিক কি এই নেশা নেশা চোখ দুটো শুধুমাত্র ওকে ঘায়েল করার জন্যই তৈরি করে, নাকি অন্য কিছু। ভেবে পায় না ওরু। তবে ওর রহস্য মানবের তীক্ষ্ণ কুটিল আর গম্ভীর চেহারা ছাপিয়ে এই চোখ দুটোতে বরাবরই মায়া খুঁজে পায় ও। আজ বা থেকে কাল নয়, বরং সেই প্রথম দিন থেকেই সর্বনাশা চোখ দুটোর মাঝে হারিয়ে যায় ও, ডুব দেয় ভালোবাসার অতল গহ্বরে। এই যেমন এখনো হারাচ্ছে, নিজের ধ্যান জ্ঞান চেতনা সবকিছু ভুলে গিয়ে হারাচ্ছে। কিন্তু পরক্ষণে কৃতিকের ইশারাতে ভাবনার ছেদ ঘটে ওরুর। ওর চোখ অনুসরণ করে সামনে তাকাতে অকস্মাৎ বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়ে ওরু। অরুর দু চোখ আপনা আপনি ফাঁক হয়ে যায় চমকপদ ওষ্ঠাধর। সেদিকে তাকিয়ে অরুর দেখল, চোখের সামনে জলজল করেছে এক সুবিশাল সুউচ্চ ক্যাস্টল, যার বাইরের দিকটা মার্বেল পাথর আর দামি দামি শ্বেত পাথরের কোটিং এ আস্তরিত। এটা দেখে অরুর মনে হচ্ছে ও হুট করে ডিজনিল্যান্ডে পা দিয়ে ফেলেছে। ওই জন্যই তো এত সুন্দর সুন্দর জিনিসগুলো ঘটছে চোখের সামনে। এবং এটা মোটেও স্বপ্ন নয়, এটা বাস্তব, চিরচারিত বাস্তব। জায়ান্ট কৃতিক আশেপাশে থাকলে সকল অবাস্তবই বাস্তব। সে আশেপাশে থাকলে সকল দুশ্চিন্তা, অবসাদগ্রস্ততা, অশান্তিকে পেছনে ফেলে হাওয়ায় গা ভাসিয়ে নির্বিঘ্নে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু। চেরি ব্লসমের রাস্তা ধরে চোখ বন্ধ করে বিনা দ্বিধায় হেঁটে যেতে পারে বহু ক্রোশ। সবই তো ঠিক আছে, কিন্তু সাগরের পাড়ে কে বানিয়েছে এমন রাজকীয় ক্যাস্ট্রল? সেই উত্তরের আশাতে ঘাড় ঘুরিয়ে কৃতিকের পানে চাইল ওরু। পেছন ফিরে আশ্চর্য হয়ে শুধালো, এটা এত সুন্দর, কে বানিয়েছে এটা? আব তবে পেছনে ঘুরতে অকস্মাৎ কথার মাঝে থেমে গেল ওরু, কারণ কৃতিক এখানে নেই। আশ্চর্য, একটু আগেই তো এখানে শটান হয়ে দাঁড়িয়েছিল, এখন কোথায় গেল সে? ওরু ভীষণ অবাক চোখে এদিক ওদিক তাকালো। যতদূর চোখ যায় শুধু ধুধু সমুদ্র তট। আশেপাশে তো দূরে থাক, বিস্তর বেলাভূমিতে যতদূর চোখ যায় কোথাও কোনো মানুষের পদাচিহ্ন অবধি নেই। অথচ ও স্পষ্ট দেখেছে এখানে, এই যে এখানেই দাঁড়িয়ে ওরুকে ডেকেছিল কৃতিক। অরুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, চোখে মুখে অসহায়ত্বের নিদারুণ ছাপ স্পষ্ট। কৃতিককে খোঁজার উদ্দেশ্যে অরু এবার ছুটে গেল পায়ে মারিয়ে ফেলে আসা চেরি ব্লসমের রাস্তার দিকে। কিন্তু হাই, কোথাও তো চেরি ব্লসমের গাছ নেই। উল্টো চারিদিকে খা খা করছে ঝাঁঝালো রোদুত্তাপ। প্রখর রোদুত্তাপে গাছপালা শুকিয়ে মরা কাঠে পরিণত হয়েছে। পায়ের নিচের গরম চিকচিকে বালিতে শরীর জ্বলে যাচ্ছে। অরু দরদরিয়ে ঘামছে। বাম হাতের পিঠ দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘামটুকু আলগোছে মুছে অরু এবার চোখে ফেরালো খানিকক্ষণ আগের রাজকীয় ক্যাস্ট্রলের দিকে। হতেও পারে ক্যাস্ট্রলের মধ্যে কৃতিক আছে, কিন্তু এবার আরো বিশাল বড় ঝাটকা খেল অরু। কোথায় ক্যাস্ট্রল, কোথায় কি? চারিদিকে শুধু ঝাঝা রোদ্দুর। চোখের সামনে সাজানো গোছানো ডিজনিল্যান্ডটা হুট করে কেমন উধাও হয়ে গেল।
সৌন্দর্য আর প্রাচুর্যে ঘেরা সুবিশাল সমুদ্র তটটা চোখের পলকে পরিণত হয়েছে ভয়াবহ মরুভূমিতে। মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা। যার হাত ধরে এতদূর এগিয়ে আসা, সেও মাঝপথে হাত ছেড়ে কোথায় যেন উধাও হয়ে গেল। এখন কি করে সামনে এগোবে ওরু? এই ভয়ঙ্কর নির্জন মরুভূমি ছাপিয়ে কি করেই বা লোকালয়ের সন্ধান পাবে ও? অরুর মাথাটা যখন হাজারো দুশ্চিন্তায় ফেটে যাচ্ছিল, তখনই সুদূর সমুদ্র পৃষ্ঠ থেকে পালতোলা জাহাজ নিয়ে হৈ হৈ করে এগিয়ে আসে একঝাঁক জলদস্যুর দল। কি বিশ্রী তাদের মুখের হাসি! তাদের সেই নোংরা হাসির আওয়াজে থরথরিয়ে কেঁপে উঠল ওরু। মুখের মাঝের অবশিষ্ট তরল পদার্থটুকু হারিয়ে যায় মুহূর্তেই। জাহাজের নোঙর ফেলে অরুর দিকে এগিয়ে আসছে লোকগুলো। অরু ভয়ে দ্বিধাগ্রস্ত হয়ে গলা ছেড়ে চিৎকার দিয়ে উঠল এবার। জায়ান্ট কৃতিক, কোথায় আপনি? ভয় করছে আমার। জায়ান্ট কৃতিক! মানুষটা অরুর কাছে সুপারহিরোর মতোই। সে আশেপাশে থাকলে ভয়, ডর, বিপদ, বাধা কোনো কিছুই ছুঁতে পারে না অরুকে। এই দীর্ঘদেহী কালো পোশাকধারী পয়ারেন্টস গুলো তো ছুঁতেও পারবে না, এ অরুর দৃঢ় বিশ্বাস। কিন্তু কৃতিক তো নেই এখানে, কোথাও নেই। অরুকে বাঁচানোর জন্য কৃতিক আজ নেই। ব্যাপারটা বোধগম্য হতে শরীরের সর্বশক্তি দিয়ে উল্টো পথে ছুট লাগালো অরু। শরীরের শক্তি ক্ষীণ, তবুও বাঁচার লড়াইয়ে জিততেই হবে। কৃতিক তো বরাবরই এটাই শিখিয়েছিল ওকে। কিন্তু ওরও পারছে না। ওর হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ভাঙা হৃদয়ে কতক্ষণই বা এভাবে শক্তির সঞ্চার করবে ও? এর চেয়ে তো মরে যাওয়াই ভালো। জলদস্যুগুলো কিছুতেই পিছু ছাড়ছে না। ওরু হাল ছেড়ে ছোটার গতি কমিয়ে দিয়েছে। জলদস্যুরা এখনই ধরে ফেলবে ওকে। ওদের লকলকে চাহনি আর ভয়ানক অগ্নিমূর্তি দেখে গা ঘিন ঘিন করছে অরুর। অগত্যায় অরু থেমে গিয়েও নতুন উদ্যমে ছুটছে, আস্তে হলেও ছুটছে। কিন্তু শেষমেশ প্যারেন্টস গুলো যখন হুমড়ি খেয়ে ছুটে এসে ওর বস্ত্র অবধি হাত ছোঁয়ালো, সঙ্গে সঙ্গে পাঁচ পিছলে চোরাবালির অতল গহীরে হারিয়ে যেতে লাগলো ওরু। যে গহ্বর ব্ল্যাক হোলের থেকেও বেশি অন্ধকার আর বর্বর। তবুও ওরু হাসলো, একচিলিতে ব্যথাতুরু হাসি খেলে গেল ওর ঠোঁটের ভাঁজে। চোরাবালির অতল গহ্বরে তলিয়ে যেতে যেতে অস্পষ্টে ওরু বলল, জীবনের রাস্তায় কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখানে থেকে একা একা ফিরে আসাটা খুব কঠিন, অসাধ্যই বলা চলে। আমিও পারিনি এ অসাধ্য সাধন করতে। তবুও শান্তি, তুমি ছাড়া আর কোনো নোংরা হাত আমার শরীর স্পর্শ করতে পারেনি। তোমার অরু শেষ অবধি তোমারই ছিল জায়ান। কথা শেষ করে অরু যখন শেষবারের মতো চোখ বুজবে, ঠিক তখনই ওর হাতটা খপ করে টেনে ধরল কেউ। হাতটাকে শক্ত করে চেপে ধরে ওকে ওপরের দিকে টানতে লাগলো ধীরে ধীরে। কে টেনে ধরেছে এভাবে? ওই ভয়ানক দানবীয় লোকগুলো নয় তো? প্রশ্নটা মস্তিষ্কে গিয়ে লাগতে ছটফট করে উঠল অরু। নিজের হাতটা বহু কষ্টতে ছাড়ানোর চেষ্টা করতে করতে কৃতিকের নাম ধরে তৎক্ষণাৎ চিৎকার দিয়ে উঠল ও। না! জায়ান কৃতিক, কোথায় তুমি? এক চিৎকারে আচমকা চোখ খুলে প্রচন্ড জোরে হাঁপাতে লাগলো অরু। চোখের সামনে গটগট করে ঘুরছে সাফেদ রঙা সিলিং ফ্যান। এয়ার কন্ডিশনারটাও ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ। চারিদিক শীতল, অথচ অরু ঘামে ভিজে একাকার। ওর শরীরটা থরথর করে কাঁপছে এখনো। আশেপাশে কোনো কিছু ঠাহর করা যাচ্ছে না। একটু আগের স্বপ্নে দেখা দৃশ্যগুলো চোখের সামনে জীবন্ত, যার দরুন হাঁপড়ের মতো ওঠানামা করছে ওর বক্ষদেশ। শুধু কানে ভেসে আসছে অস্পষ্ট কিছু কথার আওয়াজ। এক্সকিউজ মি? কে জায়ান কৃতিক? কাকে খুঁজছেন? একটা শুষ্ক ঢোক গিলে সামান্য ঘাড় ঘুরিয়ে প্রশ্নকারীর দিকে আফসা দৃষ্টি নিক্ষেপ করলো অরু। দেখল একজন অল্প বয়স্ক সাদা অ্যাপ্রন পরিহিত পুরুষকে। তার গলায় ঝুলছে থেতেস্কোপ। ডাক্তার হবে হয়তো। কিন্তু সে কি প্রশ্ন করলো এটা? ওরু ভুরু কুসকায়। লোকটা তৎক্ষণাৎ আবারও শুধালো, কাকে খুঁজছেন? আপনার তো জ্ঞান ফিরেছে। আমি আপনার মা, বাবা আর বড় আপুকে ডেকে আনছি। ওয়েট। কথা শেষ করে লোকটা পেছনে ঘুরলে ওরু আস্তে করে তার কোনো আঙুলটা টেনে ধরে। ফ্যাঁসফেঁসিয়ে অস্পষ্ট আওয়াজে কিছু বলতে চেষ্টা করে। তবে নাকের মধ্যে অক্সিজেন লাগানোর দরুন লোকটা ভালোভাবে শুনতে না পেরে ওরুর মুখের কাছে কিছুটা ঝুঁকে এসে বলল, এবার বলুন। লোকটা মুখের কাছে কান বাড়িয়ে দিতে ওরু বেশ সময় নিয়ে আওড়ালো নামটা। জায়ান কৃতিক কোথায়? অরুর প্রশ্ন শুনে লোকটা ঠোঁট উল্টে ওরুর নির্লিপ্ত চোখের দিকে চাইল। কি ভীষণ মায়া চোখ দুটোতে! অথচ সেই মায়া উবে গিয়ে নতুন করে জড়ো হয়েছে কাউকে দেখার ব্যাকুল তৃষ্ণা। কিন্তু কাকে? সেটা তো বুঝতে পারল না ডক্টর তন্ময়। ওরু আস্তে করে আবারও শুধালো, কোথায়? ডক্টর তন্ময় এবার বিরক্ত হয়ে বলল,
আমি কি করে জানবো সে কোথায়? তাছাড়া আপনি এখানে আইসিইউতে আছেন, জ্ঞান ফিরেছে মাত্র, এবার কেভিনে শিফট করা হবে। তখন যা জানার জেনে নিয়েন নিজের পরিবারের কাছ থেকে। লোকটার বিরক্তি ভাব গায়ে মাখল না ওরু, উল্টো প্রশ্ন ছুড়ে বলল, আমি কি এখনো দার্জিলিংয়ে? হাতে ফাইল নিয়ে অরুর মেডিকেল রেকর্ডগুলো চেক করতে করতে তন্ময় ভুরু কুঁচকে বলল, কিসের দার্জিলিং? আপনি ঢাকায় আমাদের প্রাইভেট নার্সিংহোমে ভর্তি আছেন, তাও গত 1 সপ্তাহ যাবৎ। আর এই যে আপনার জ্ঞান ফিরল। অরু চোখের পানি ছেড়ে দিয়ে ঠোঁট ফুলিয়ে ডুকরে কেঁদে উঠে বলে, তাহলে আমার জায়ান কৃতিক কোথায়? উনি ঠিক আছেন তো? কি জ্যান জ্যান করছেন তখন থেকে, আর বাকি অর্ধেক নাম তো আমি উচ্চারণই করতে পারছি না। সে যাই হোক, জায়ান ট্যান এখানে নেই। আপনার মা আজমেরি শেখ ম্যাম আপনাকে এখানে ভর্তি করিয়েছেন। আর আপনি এখন তো স্ট্রেস নিতে পারবেন না, নিজেকে শান্ত করুন। আমি বড় স্যারকে কল দিয়ে জানিয়ে দিয়েছি, উনি এক্ষুনি এসে আপনাকে চেক আপ করে যাবেন। ডোন্ট ওয়ারি। অরু নিজের রাগটা সংযত করে ক্ষীণ গলায় বলল, দার্জিলিং থেকে ফিরে এলাম কি করে সেটা অন্তত বলুন। কিসের দার্জিলিং? কিসের ফেরা? কি বলছেন আপনি? তন্ময় ফাইল চেক করতে করতে থমকে গেল। সত্যিই তো কেসটা দার্জিলিং এর। বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল মেয়েটার। তার মানে মেয়েটা একা ছিল না। কিন্তু একে ছাড়া তো আর কাউকে নার্সিংহোমে ভর্তি করানো হয়নি। স্ট্রেঞ্জ। সকল ফর্মালিটিস পূরণ করে ওরুকে কেভিনে দেওয়া হয়েছে আজ 2 দিন হলো, আর আজকে অক্সিজেনও খোলা হয়েছে। তবে এক পায়ের ফ্র্যাকচারটা বেশ গুরুতর। ওয়াশরুম কিংবা শাওয়ারে গেলে ক্রিসের ওপর ভর করে হাঁটতে হয়, আর নয়তো বিছানায় শুয়ে দিনরাত্রি যাপন করতে হয় এক নাগারে। ওরও ভেবে পায় না এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরেও ও কিভাবে এতটা অক্ষত অবস্থায় রয়েছে। ওর মনে আছে শেষবার যখন ওরা বাইক সহ পাহাড়ের খাদে পড়ে যাচ্ছিল, তখন কৃতিক বাইক ছেড়ে দিয়ে ওকে এক টান মেরে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে ফেলেছিল। আর তারপর পুরো দুনিয়াটাই ঝিনন ধরে অন্ধকার হয়ে গেল ওর দু চোখের পাতায়। আর এখন কৃতিকও চলে গেল ওকে এখানে একা রেখে, যার ফলস্বরূপ মাঝে মধ্যে ক্রিসটাকে দেখে ওরু তাচ্ছিল্য করে হাসে আর মনে মনে উপহাস করে বলে, আমার বাহুবলী এখানে থাকলে তোকে আর প্রয়োজন হতো না তুচ্ছ ক্রিস। কৃতিকের কথা ভাবতে বুকটা ভার হয়ে গেল অরুর। দলা পাকানো কান্নার জোয়ারে আরও একবার ধরে এলো গলাটা। গলগলিয়ে উগরে আসা কান্নাটাকে যথাসাধ্য দমিয়ে রাখতে ঠোঁট কামড়ে জানালা দিয়ে বাইরে দৃষ্টি স্থাপন করে অরু। আর ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন অরুকে আইসিইউতে থেকে কেভিনে শিফট করা হয়েছিল। নাকের ছিদ্রতে তখনও আটকে ছিল অক্সিজেনের নল। অরু পিটপিটিয়ে চোখ মেলে যখন দেখছিল ওর সামনে মা আর আপা দাঁড়িয়ে, তখন আর নিজের কান্নার বাঁধ আটকে রাখতে পারেনি অরু। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ভিজিয়ে ফেলেছিল চোখের কার্নিশ। অরুকে এভাবে অস্থির হয়ে কাঁদতে দেখে অনু তাড়াহুড়ো করে এগিয়ে এসে ওর চোখ মুছিয়ে দিয়ে শুধালো, কি হয়েছে বোন আমার? এভাবে কাঁদছিস কেন? কিছু খেতে ইচ্ছে করছে, আপাকে বল। এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে ঠোঁট ভেঙে কেঁদে উঠে অরু বলল, আমার জ্যান কৃতিক কোথায় আপা? আমি তার কাছে যাব। অরুর কথায় মুহূর্তে উৎকণ্ঠা মিশ্রিত মুখের আদরটা শুকিয়ে এইটুকুনি হয়ে গেল অনুর। ও শুষ্ক ঢোক গিলে অরুর কথায় কিছু একটা প্রত্যুত্তর দেবে, তার আগে পেছন থেকে আজমেরি শেখ পেপারে মনোযোগ নিবিষ্ট করে বলে ওঠেন, সে ফিরে গিয়েছে। তৎক্ষণাৎ অনু অরু দুবনি চোখে মুখে হাজারো বিস্ময় নিয়ে তাকালো মায়ের পানে। আজমেরি শেখের ভাবভঙ্গিমা তাতে কিঞ্চিত পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না। তিনি এখনো পেপার পড়ায় বেশ মনোযোগী। মায়ের মুখে এহেন জটিল কথা শুনে ওরও একটু হকচকিয়ে উঠে বসতে চাইল। ধীরে ধীরে উঠে বসে উদ্বিগ্ন হওয়ার চেষ্টা করে বলল, ফিরে গিয়েছে মানে? কোথায় গিয়েছে? আজমেরি শেখ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বললেন, তার গন্তব্য যেখানে সেখানেই। সে তো আর সারা জীবন বাংলাদেশে থাকার জন্য আসেনি। কিছুদিনের অতিথি হয়ে এসেছিল, আবার ফিরে গিয়েছে নিজের অসামাজিক জীবনে। তাছাড়া ফিরে যাবারই কথা। তার মতো লাগাম ছাড়া মানুষ গুছিয়ে সংসার করার জন্য বিয়ে করেছে বলে তোমার মনে হয়? মায়ের কথা শুনে হতবাক অরু। সবগুলো কথা এখনো মস্তিষ্কে ঠিকভাবে সাজাতে পারছে না ও। তাই বাইরে থেকে চোখ মুখ স্থির। তবে যেই মায়ের সবগুলো কথা বুঝে আসলো, ঠিক তখনই মায়ের কথায় ঘোর আপত্তি জানিয়ে তপ্ত শ্বাস ছেড়ে অরু বলল, অসম্ভব। জ্যান কৃতিক আমাকে রেখে কোথাও যাবে না। তাছাড়া উনি তো আমাকে ছাড়া থাকতেই পারে না। মেয়ের কথা শুনে চোয়াল শক্ত হয়ে এলো আজমেরি শেখের। তিনি তৎক্ষণাৎ কিঞ্চিত খেকিয়ে উঠে বললেন, মায়ের সামনে এসব বলতে লজ্জা লাগছে না তোমার, বেয়াদব মেয়ে?
একটা অভদ্রের সাথে দিনরাত থেকে অভদ্রে পরিণত হয়েছো। তাছাড়া যার জন্য এত আহাজারি করছো, সে তোমাকে রেখে সেই কবেই ফিরে গিয়েছে। যদি ফিরে নাই যেত, তাহলে তার বন্ধু বান্ধব কাউকে তো অন্তত দেখতে পেতে। কেউ আছে এখানে? মায়ের চড়াও মেজাজে একটুখানি লাগাম টানতে এবার মুখ খুলল অনু। সে আজমেরি শেখের দিকে তাকিয়ে গলা খাদে নামিয়ে বলে ওঠে, আহ মা, ওরও অসুস্থ, এখন তো একটু থামো। সুস্থ হলে সব বলা যাবে। দুই মেয়ের দিকে গম্ভীর চাহনি নিক্ষেপ করে কেভিন থেকে বেরিয়ে যেতে যেতে আজমেরি শেখ অনুকে উদ্দেশ্য করে বললেন, জায়ান কৃতিক যে সত্যি সত্যি চলে গিয়েছে, সেটা তোমার বোনকে এবার বোঝাও। মা বেরিয়ে যেতে ওরু অনুর হাতটা শক্ত করে চেপে ধরে আস্তে আস্তে বলল, আপা, সত্যি করে বল, উনি কি আসলেই ফিরে গিয়েছে? আর কেউ না জানুক, তুই তো জানিস যে আমি ওনাকে কতটা ভালোবাসি। আমি জায়ান কৃতিকের কাছে যেতে চাই আপা। বল না উনি কোথায়? কথা বলতে বলতে আবারও কেঁদে ওঠে অরু। একটা দীর্ঘশ্বাসের সাথে ভেতরে অস্থিরতাটাকে বের করে দিয়ে অনু অরুকে আশ্বস্ত করে বলে, হ্যাঁ অরু, কৃতিক ভাই ওনার বন্ধুরা সবাই মিলে ফিরে গিয়েছে। আমাকে আমাকে রেখেই? সাফেদ বিছানার চাদরটা শক্ত হাতে খামচে ধরে দু চোখের প্লাবনে বুক ভাসালো অরু। ওর এমন ব্যথাতুর কান্না সহ্য হলো না অনুর। তাই তাড়াহুড়ো করে বোনকে বুকের মধ্যে নিয়ে অজস্র সান্ত্বনা দিতে শুরু করলো অনু। অনুর কাঁধে মুখ লুকিয়ে অরু শব্দ করে কাঁদতে কাঁদতে বলল, এটা তো কথা ছিল না আপা। উনি আমাকে রেখে কেন চলে গেল? কিভাবে পারলো আমাকে এভাবে হসপিটালে রেখে চলে যেতে? উনি কি মানুষ? মা ঠিকই বলে, উনি একটা অমানুষ। শান্ত হ বোন আমার, এতটা উত্তেজিত কেন হচ্ছিস? তোর শরীরটা দুর্বল। অনু বারবার একই কথা বলে অরুকে শান্ত করতে চাইছে, কিন্তু কাজ হচ্ছে না। কৃতিকের জন্য অরুর জান বেরিয়ে যাচ্ছে। এক পর্যায়ে রোগীর এহেন কান্নাকাটি শুনে ছুটে আসে নার্স। পরক্ষণে তারাই ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় অরুকে। সেই ঘটনার আজ 2 দিন হতে চলল। কৃতিকের আর কোনো খোঁজখবর পায়নি অরু। কি করেই বা পাবে? নিজেই সারাদিন ইঞ্জেকশনের ওপর ছিল, খোঁজ নেওয়ার সময় কোথায়? আর এখন যখন একটু একটু করে সুস্থতার দিকে ধাবিত হচ্ছে, তখন ওই কৃতিক ওর খোঁজ খবর নিচ্ছে না। এটা কি মানা যায়? ওরও মানতে পারছে না কিছুতেই। তাই তো বাইরে তাকিয়ে অঝোর ধারায় অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে এক মনে। একটা দুঃস্বপ্ন, একরাশ অস্থিরতা, আর এক বুক কান্না। এভাবে সারাদিন কেটে যায় অরুর। সে বেলা ঠিক কতক্ষণ কেঁদে ভাসিয়েছিল জানা নেই ওর। চোখ মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছে। সুন্দর ফিনফিনে ঠোঁটগুলো ফুলে কমলার কুয়ার মতো হয়ে আছে। সেইখানটায় এখনো কৃতিকের দেওয়া গভীর ভালোবাসার ক্ষতগুলো সুস্পষ্ট। অথচ কৃতিক কোথাও নেই। দার্জিলিংয়ের পাহাড়ি বাঁকে হারিয়ে যাওয়া সুন্দর দিনগুলোর কথা ভাবতে ভাবতে অনু যখন ঘুমিয়েই যাচ্ছিল, ঠিক তখনই কেভিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে অনু। ওর হাতে কিছু খাবারের বক্স। অনু খাবারের বক্সগুলোকে একপাশে টেবিলে গুছিয়ে রাখতে রাখতে অনুকে বলল, সরি রে, তোর পছন্দের খাবারগুলো বানাতে বানাতে দেরি হয়ে গেল। আপা প্রত্যয় ভাইয়া কই রে? অনুর প্রশ্নে অনু একটু দোনমোনা করে বলে ওঠে, হঠাৎ প্রত্যয়ের খোঁজ করছিস যে? অনু শোয়া থেকে উঠে আধশোয়া হয়ে বসে অতঃপর খুব শান্ত স্বরে বলল, জায়ান কৃতিক মঙ্গল গ্রহে থাকলে প্রত্যয় ভাইও সেখানেই আছে, সেটা আমি ভালো করেই জানি। অনু একটা শুষ্ক ঢোক গিলে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, প্রত্যয় কৃতিক ভাইয়ের সাথেই ফিরে গিয়েছে। তাহলে তোকে নেয়নি কেন? অরুর কথায় অনু একটি ইতস্তত কণ্ঠে অরুর ওপর জোর খাটিয়ে বলল, বারে, তুই এখানে অসুস্থ, হসপিটালে পড়ে থাকবি, আর আমি তোকে রেখে বিদেশে চলে যাব? এটা হয় বল? অনুর কথায় দীর্ঘশ্বাস ছাড়ল অরু। পরক্ষণে হাত বাড়িয়ে বলল, আপা তোর ফোনটা দে তো। কি করবি? আমার কাছে তো কৃতিক ভাইয়ের নাম্বার নেই। অনুর ইতস্তত কণ্ঠস্বর শুনে অরু ভুরুকুসকে বলল, এমন করছিস কেন আজব? প্রত্যয় ভাইকে কল দেব, এখন দে। অরুর এমন ভাবে ফোন চাইলো যে অনুর করণীয় আর কিছুই নেই। অগত্যায় নিজের ফোন বাড়িয়ে দিল অরুর হাতে। ফোন পেয়ে অরু সবার আগে কল দিল কৃতিকের ইউএস এর নাম্বারে, কিন্তু দুর্ভাগ্যবশত নাম্বারটা বন্ধ। তাই এবার দ্বিতীয় কলটা ঢুকলো প্রত্যয়ের নাম্বারে। আর সব সময়ের মতোই কৃতিক ফোন না তুললেও আদর্শ স্বামীর মতো দুবার রিং হওয়ার সঙ্গে সঙ্গে ফোন তুলল প্রত্যয়। এপাশ থেকে অরু কিছু বলার আগে প্রত্যয় তাড়া দিয়ে বলল, হ্যাঁ জান বলো, আমি একটু ব্যস্ত, আসলে কৃতিক ভাই। হ্যালো? অনুর বদলে অরুর কণ্ঠস্বর শোনা মাত্রই থেমে গেল প্রত্যয়। তারপর দুপাশেই কিছুক্ষণ নীরবতা।
প্রত্যয় চুপ হয়ে আছে দেখে অরু আগ বাড়িয়ে বলল, ভাইয়া শুনতে পাচ্ছেন? প্রত্যয় চটজলদি প্রত্যুত্তর করে ওপাশ থেকে বলল, হ্যাঁ অরু, কিছু বলবে? প্রত্যয়ের আশকারা পেয়ে অরু চাপা দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর জিভ দিয়ে অধর ভিজিয়ে কান্নাগুলো গলায় আটকে রেখে বলল, ওনাকে দিন, বলুন আমি কথা বলতে চাই। অরুর কথার বিপরীতে প্রত্যয় নির্লিপ্ত কণ্ঠে বলল, অরু, ভাই তো মিটিংয়ে আছেন, বুঝতেই তো পারছো। মাত্র দিন 10 হলে আমেরিকা ফিরেছে, সময়টা ব্যস্ততার। অরু শক্ত গলায় প্রত্যয়কে থামিয়ে দিয়ে বলে ওঠে, বলুন যে আমি কথা বলবো। আমার চাইতে ইম্পর্ট্যান্ট ওনার জীবনে আর কিছুই নেই, থাকতে পারেও না। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভাই সত্যি তোমার সাথে কথা বলতে আগ্রহী নয় অরু। তুমি কি খেয়াল করনি যে ভাই তোমাকে ফেলে চলে এসেছে? এখনো বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে দাঁড়াও, ভাইকে মিটিং এর মাঝখানে ফোন হ্যান্ড ওভার করছি। বাট সবার মাঝে তোমাকে উল্টাপাল্টা বললে আমার কিছু করার নেই। এবার সত্যি সত্যি দমে গেল অরু। ঠিকই তো, সবাই একই কথা বলছে। কৃতিক ইচ্ছে করে ওকে ফেলে রেখে চলে গিয়েছে, আর এখন ফোনটাও তুলছে না, কথাও বলতে চাইছে না। এই দূরত্বের কারণ জানা নেই অরুর, কিন্তু কৃতিক যে ওকে স্পষ্ট সবার সম্মুখে ইগনোর করছে, এড়িয়ে যাচ্ছে, সেটা ভালো করে বুঝতে পারছে অরু। তাই প্রত্যয়কে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে বলল, লাগবে না, থাক। বলবেন সময় হলে অন্তত একটা কল দিয়ে যাতে যোগাযোগ করে, আমি অপেক্ষা করব। ঠিক আছে, ছোট করে উত্তর দিয়ে পিকপিক আওয়াজে কল কেটে দিল প্রত্যয়। কথা শেষ হলে অনুর দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে ওরু ছলছল চোখে মেঝের দিকে তাকিয়ে বলে ওঠে, আপা, জায়ান কৃতিক তাহলে সত্যি আমাকে রেখে চলে গিয়েছে, আর এখন আমার সাথে কথা বলতে চাইছে না? কি দোষ করলাম আমি আপা? সবকিছু তো ভালোই চলছিল, তাহলে হঠাৎ এভাবে অবহেলা করার কি মানে আছে বল না? বোনের চোখ থেকে চোখ সরিয়ে ঘুরে দাঁড়িয়ে অনু গাঢ় গলায় বলল, আগেই বলেছিলাম তোকে, কৃতিক ভাইয়া মানুষটা সুবিধার না, শুনিসনি তুই? প্রেমের তোপে নিজের শরীর হৃদয় সবকিছু তাকে দিয়ে এখন নিজেই সর্বহারা হয়ে বসে আছিস। অনুর কথার পাশে ওরু শুধুই চুপচাপ চোখের জল ফেলল। ওর আর এই মুহূর্তে বলার মতো কিছুই নেই। কাকে নিয়েই বা বলবে? যে ওকে হসপিটালে ফেলে রেখে সে সুদূর আমেরিকায় ফিরে গিয়েছে, তাকে নিয়ে? সেটা কি আদৌ শোভা পায়? না, পায় না, মোটেই পায় না। তীব্র অভিমান আর বিচ্ছেদের যন্ত্রণায় অরুর কলিজা ধরে আসছে। এই মুহূর্তে ওই পাষাণ হৃদয়হীন অভদ্র লোকটাকে নিয়ে আর একটাও কথা নয়। বেলা বেজেছে অনেক, তবে আজ রোদ ওঠেনি। আকাশে ছেয়ে আছে কালো মেঘের চাদরে। তবুও ভাবসা গরম চারিদিকে। বাগান বিলাসের গাছগুলো শূন্য পড়ে আছে। কোনো রকম ফুল না ফোটাই কৃতিক কুঞ্জের বিশাল গেটটাকেও কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। কৃতিকের খালি পড়ে থাকা রুমের জানালা দিয়ে মহল থেকে মেইন গেট অবধি স্পষ্ট দেখা যায়। আপাতত কৃতিকের শূন্য রুমের দোলনায় বসে হাঁটু ভাঁজ করে তাতে মাথা ঠেকিয়ে সেই ফুলবিহীন বাগান বিলাসগুলোই একধ্যানে পর্যবেক্ষণ করছে অরু। পরনে কৃতিকের শার্ট, তাতে লেগে আছে কৃতিকের গন্ধ। চোখ দুটো নির্ঘুম আর ক্লান্ত, মুখের আদলে বিষণ্ণতা আর ব্যথায় ছড়াছড়ি। আজ প্রায় 1 মাস হয়ে গিয়েছে ওরু হসপিটাল থেকে বাড়ি ফিরেছে, অথচ গত 1 মাসে একটাও খবর পায়নি কৃতিকের। প্রথম প্রথম নিজের আত্মসম্মানের মাথা খেয়ে পাগলের মতো কল করে গিয়েছে প্রত্যয়কে, কিন্তু প্রত্যেকবারই কৃতিক ওর সাথে কথা বলতে অনিচ্ছে প্রকাশ করেছে। নানা ছুতোয় ফোন কল এড়িয়ে গিয়েছে। এভাবে যেতে যেতে এক পর্যায়ে ওর না চাইতেও যোগাযোগ করার চেষ্টাটা বন্ধ করে দিয়েছে পুরোপুরি। এর পরবর্তী দিনগুলো ওর জন্য অত্যন্ত দুর্বিষহ আর চরম যন্ত্রণার। যে মানুষটা ওর খোঁজ নেয় না, কথা বলে না, জানতে চায় না ওরু কেমন আছে, আদৌ বেঁচে আছে নাকি মরে গিয়েছে, তার জন্য কত রাজ্যে ফ্লোরে গড়াগড়ি খেয়ে চিৎকার করে কেঁদেছে, তা কেবল এই মহলের 4 দেওয়ালে জানে। মাঝে মধ্যে অষ্টাদশীর এমন ভালোবাসার কাতরতা চোখে সহ্য করা যেত না। ওর হৃদয় বিদারক চিৎকার আর আহাজারিতে না চাইতেও বাড়ির ভিত্রদের চোখের কুটোর ভিজে উঠত। ভিত্র অর্থ কাজের লোক, অথবা কাজের সহকারী, তাদেরকে ভিত্র বলা হয়, অথবা দাস যাকে বলে। এমনও দিন গিয়েছে সারা রাতে ওয়াশরুম থেকে বের হতো না ওরও। সারা রাত শাওয়ারের নিচে বসে ভিজতে ভিজতে সেখানেই টালমাটাল হয়ে ঘুমিয়ে যেত। অথচ ওর এই কষ্ট আর এই অস্থিরতা, এই ব্যাকুলতা কৃতিকের অগোচরে রয়ে গিয়েছে। প্রথম প্রথম লুটিয়ে পড়ে কেঁদে কেটে দুনিয়া ভাসালেও তারপর কিছুদিন যেতে ইচ্ছে মতো ভাঙচুর করেছে ও। স্বামীর অবহেলায়, জিদে, দুঃখে, অসহ্য যন্ত্রণায় ও যেন পাগল হয়ে যাচ্ছিল। হাতের কাছে যা পেয়েছে
একটু পান থেকে চুন খসলে তা ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে। বাড়ির অর্ধেক জিনিস ভেঙে ফেলার পরও কেউ টু শব্দটিও করেনি অরুর সাথে। কারণ যে ভেঙেছে সে প্রীতিকুঞ্জে ছোট সাহেবের কলিজার টুকরো, এই বাড়ির আসল মালকিন। তাকে কিছু বলার সাধ্যই কারণেই। তাছাড়া কৃতিক গতবার এসে সবকিছু জোড়ায় জোড়ায় কিনে রেখে গিয়েছে। সুতরাং অরু যেটাই ভাঙুক না কেন, স্টোর রুমে সেটার রিপ্লেসমেন্ট এখনো সযত্নে রয়েছে। প্রথমে হৃদয় ভরা আবেগের জোয়ার, এরপর তীব্র জেদের বহিঃপ্রকাশ, আর এখন কিছুদিন যাবৎ অরু একেবারেই শান্ত। সারাদিনে মুখ ফুটে দুটো কথা বলে কিনা সন্দেহ। কথা বলা তো দূরে থাক, দুবেলা খাওয়া ছাড়া কৃতিকের রুম থেকে বেরি হয় না ও। সারাক্ষণ কৃতিকের রুমে দরজা আটকে বসে, নয়তো শুয়ে থাকে। মাঝে মাঝে কাঁদে, দীর্ঘশ্বাস ছেড়ে বুকের ব্যথা সংবরণ করে, তবে সেটা সবার আড়ালে নিঃশব্দে। ছোট্ট মস্তিষ্কটা কখনো কখনো কষ্টে ফেটে যায়, কখনো বা অভিমানে। তবে আজকাল অরুও নিজেকে সামলে নিতে চাচ্ছে। অরুর অযাচিত অভিমানী মন বলে, যে মানুষটা অরুকে দেখতে চায় না তার জন্য এতটা বিরহ মানায় না। হি ডাজ নট ইভেন ডিজার্ভ ইট, ফাকিং বাস্টার্ড। কৃতিকের সবচেয়ে খারাপ গালিটা দিয়েও মন ভরছে না অরুর। ইচ্ছে তো করছে সামনে পেলে খামচে খুমচে সুন্দর চেহারায় স্ট্রাকচার বদলে দিতে, কিন্তু কষ্ট দেওয়ার জন্য হলেও তো তাকে একবার চোখের দেখা দেখতে হয়। সেটাও তো দেখতে পারছে না অরু। কৃতিক কেন বদলে গেল এভাবে? কোন অপরাধের শাস্তিস্বরূপ অরুকে বেঁচে থাকতে মৃত্যুদণ্ড প্রদান করা হলো? সেই কারণ ভাবতে ভাবতে আরো এক দফা নিঃশব্দে টপাটপ চোখের জল ফেলল অরু। পরক্ষণে তা মুছে নিল হাতের পিঠ দিয়ে। ঠিক তখনই নিচতলা থেকে ভেসে এলো অনুর কণ্ঠস্বর। অরু, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তো, খাবি না? বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বের করে সাড়া দিল অরু। আসছি আপা। বিয়ের পর অনুর এক মাথায় দায়িত্ব বেড়েছে বই কি কমেনি। এখন ওর সংসার হয়েছে দুটো। দুটো সংসারে সমান তালে সামলাতে হয় অনুকে। তার উপর ভার্সিটি তো আছেই। প্রতিদিন অন্তত দুবার করে এ বাড়ি ও বাড়ি করতে হয় ওকে। এ বাড়িতে যেমন অসুস্থ মার ভগ্ন হৃদয়ের বোনটাকে সামলাতে হয়, তেমনি ও বাড়িতে দুজন মা বাবারও দেখভাল করতে হয় অনুকে। এত দায়িত্ব পালন করে অনুর সুখের অভাব ছিল না, যদি না চোখের সামনে নিজের ছোট্ট বোনটাকে এভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে হতো। এখন ভালোই ভালো অরুটা নিজেকে সামলে নিতে পারলেই হলো, সেই ভেবে আপাতত স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো অনু। অনুর কথা মতো খেতেই বেরিয়েছিল অরু, কিন্তু করিডোরে মাঝপথে মায়ের রুম থেকে ভেসে আসে কিছু কথোপকথন শুনে অকস্মাৎ থমকে গেল অরুর পা। ভেতরে মামি কিছু বলছে হয়তো, যা স্পষ্ট নয়। মামির কথাগুলো স্পষ্ট শোনার উদ্দেশ্যে এইবার আরেকটু পিছিয়ে এসে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো অরু। তৎক্ষণাৎ কানে এলো মাকে দেওয়া মামির কুটিল ছলা পরামর্শ। অরুকে এভাবে কতদিন রেখে দেবে? ওই ছেলে তো আর ফিরবে বলে মনে হচ্ছে না। না ফিরলে তোমারই লাভ। এখন ভালোই ভালো অরুর বিয়েটা দিয়ে দাও। কিন্তু আজমের শেখের চিন্তিত কণ্ঠস্বর শোনা গেল। জাহানারা পুনরায় মাকে আশ্বস্ত করে বললেন, জানি জানি, মেয়ে তোমার সতী সাবিত্রী নেই। তার ওপর অনুর বিয়ের দিন সকলের সামনে ভরা মজলিসে যা খেল দেখিয়েছিল ওই ছেলে, তারপর আর পাত্র পাবেও না ওর জন্য। তার চেয়ে বরং একটা কাজ করো, আমার রেজার সাথে না হয় অরুর বিয়েটা। না মানে আমি মুখ থেকে একবার বললে আমার ছেলে কিন্তু না করবে না। তাতে তোমার মেয়ে যতই অন্য ছেলের সাথে শুয়ে আসুক, আমার ছেলে আমার কথা। এক্ষুনি থামো মামি। অরুর কঠিন আওয়াজে এক প্রকার লাফিয়ে উঠল জাহানারা। তিনি হকচকিয়ে পেছনে তাকাতেই দেখলেন অরু রণমূর্তি ধারণ করে তার দিকেই তাকিয়ে আছে। আমার মায়ের কানে শীশে ঢালা বন্ধ করো। আজমের শেখ মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন শুধু। এই মুহূর্তে অরুকে কিছু বলতে কেন যেন সায় দিচ্ছে না তার মন, তাই বললেনও না। চুপচাপ বসে রইলেন শুধু। ওদিকে অরুর চাহনিতে ভেতরে ভেতরে একটু ভীত হলেও ওপরে মেয়েকে সাহস ধরে রেখে জাহানারা চোখ রাঙিয়ে বললেন, বেয়াদব মেয়ে, আড়ি পেতেছিস কেন? অরু নিজের চোয়ালটা শক্ত করে তেতো গলায় বলল, আড়ি পেতেছি বেশ করেছি। আমার স্বামীর বাড়িতে আমি যা ইচ্ছে হবে তাই করব, তুমি বলার কে? দ্বিতীয়বার যদি আমার বাড়িতে এসব বস্তা পচা বিয়ের আলাপ শুনেছি, তাহলে এই বাড়িতে তুমি আর জায়গা পাবে না মামি। আর তোমার ছেলের জন্য যদি এতই মেয়ের অভাব হয়, তাহলে আমাকে বলো, মুখলেস চাচার মতো বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে দেব। তাও দয়া করে নিজের গোবর মাথার বুদ্ধি বিলাতে এসো না এখানে। মামির মুখের ওপর এক নাগারে কতগুলো কথার তীর নিক্ষেপ করে হনহনিয়ে রুম ত্যাগ করলো ওরু। আজমেরি শেখ এখনো মেয়ের যাওয়ার পানে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন।
আজ হুট করে অরুর মাঝে যেন নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখতে পেলেন তিনি। সাধারণত অনুর মাঝে একটু একটু দাম্ভিকতা থাকলেও অরুর মাঝে তা পুরোপুরি অনুপস্থিত ছিল। কিন্তু আজ যখন হুট করে দেওয়ালে পিঠ থেকে গেল, তখন অরুও কঠোর দাম্ভিকতা নিয়ে ঝাঁঝালো এক রুদ্ধ কণ্ঠে প্রতিবাদ করলো অন্যায়ের বিরুদ্ধে, যা আজমেরি শেখকে অনেকটা বিস্মিত করেছে। মায়ের রুম থেকে আর নিচে খেতে যাওয়া হলো না অরুর। ও তৎক্ষণাৎ বেরিয়ে দৌড়ে চলে এসেছে নিজের রুমে। রুমে ফিরে আজ আবারও বহুদিন বাদে ল্যাপটপ নিয়ে বসলো অরু। অনর্গল চোখের জল ফেলতে ফেলতে ইমেলে গিয়ে ঝাপসা চোখে তাকিয়ে টাইপ করতে লাগলো কাপা হাতে। টলটলে প্রেমের জোয়ারে বানভাসী হৃদয়টা যে তুমিহীন চৌচির হয়ে ফেটে যাচ্ছে। কোথায় তুমি জায়ান কৃতিক? অরুর বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গে উপাস থেকে রিপ্লে এলো। আমি আছি তোমার অস্তিত্বের মিশেলে নির্ভিত্রে। চোখ দিয়ে নয়, মন দিয়ে খোঁজো। মস্তিষ্কে নয়, হৃদয়ে অনুভব করো। বিলিভ মি, ঠিক খুঁজে পাবে হার্টবিট। হুট করে এমন একটা রিপ্লাই পেয়ে খুব অবাক হলো অরু। অবাকের চরম সীমানায় পেছনে ইমেলগুলো চেক করতে লাগলো একে একে, যেখানে ওর করা প্রত্যেকটা ইমেলের আলাদা আলাদা রিপ্লাই করেছিল কৃতিক। আর সবশেষে যে মেসেজটা ছিল, দেখতে পাচ্ছি না, ছুঁতে পাচ্ছি না, ভুলতে পারছি না, তবুও তুমি আসো। এ তোমার কেমন থাকা জায়ান কৃতিক? ঠিক সেই মেসেজের রিপ্লে ছিল এটা। আমি আছি তোমার অস্তিত্বের মিশেলে। চোখ দিয়ে নয়, মন দিয়ে খোঁজো। মস্তিষ্কে নয়, হৃদয়ে অনুভব করো। বিলিভ মি, ঠিক খুঁজে পাবে হার্টবিট। এরপরের মেসেজগুলোতে কৃতিক অটোমেটিক এই রিপ্লেটাই সেট করে রেখে দিয়েছে, যার ফলস্বরূপ বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গেই রিপ্লে এসেছে। আর এই মুহূর্তে এত কিছু অবলোকন করার পরে অরুর দৃঢ় মন বলছে, এই মানুষটা কোনোদিনও আমাকে ভুলতে পারে না। মানুষটা নিজেকে নিজে ভুলে যেতে পারে, কিন্তু আমাকে নয়। এটা অসম্ভব। তৎক্ষণাৎ ল্যাপটপ ফেলে রেখে সোজা নিজে গিয়ে অনুর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে প্রত্যয় নম্বরে কল লাগালো অরু। অপর পাশ থেকে কল রিসিভ হতে অরু তীক্ষ্ণ গলায় বলল, আমার জায়ান কৃতিক কোথায়? অরু আসলে প্রত্যয়কে মাঝপথে থামিয়ে দিয়ে অরু পুনরায় বলে ওঠে, অরু নয়, মিসেস জায়ান কৃতিক বলছি, আপনার বসের ওয়াইফ। আমার হাজবেন্ড কোথায়? অরুর কথা এবার সত্যি সত্যি ঘাবড়ে গেল প্রত্যয়। কিছুক্ষণ দোনমনা করেও অরুকে লক্ষ্যচ্যুত করা যাচ্ছে না মোটেই। মনে হচ্ছে আজ অরু ব্যাটে বলে ছক্কা হাঁকিয়েই ছাড়বে। তবুও কিঞ্চিত গলা উঁচিয়ে প্রত্যয় বলে ওঠে, ভাই আসলে একটুও কপটতা নয়, সাফ সাফ উত্তর দিন, নয়তো মিসেস জায়ান কৃতিক হিসাবে নিজের ক্ষমতাগুলো ব্যবহার করতে বাধ্য হব আমি। অরুর কথা শেষ হতে একটা বড়সড় দীর্ঘশ্বাস ছেড়ে প্রত্যয় বলল, ভাই সান ফ্রান্সিসকোতেই আছে। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেস থেকে এখানকার হসপিটালে শিফট করা হয়েছে ভাইকে। ব্রেনে বেশ কিছু অস্ত্রোপচার করার দরুন এখনো জ্ঞান ফিরেনি। তবে এইখানকার ডক্টররা আশা করছেন খুব শীঘ্রই সেটা ফিরবে। প্রত্যয় আরও কি বলেছে তার কান অবধি পৌঁছায়নি অরুর। ও ফোনটা হাত থেকে ফেলে দিয়ে কিছুক্ষণ কষ্ট করে ভেতর থেকে শ্বাস টেনে তুলল। অতঃপর ধপ করে মেঝেতে বসে গগন কাঁপানো চিৎকার দিয়ে কেঁদে উঠল। কি ভীষণ যন্ত্রণাদায়ক সে কান্নার আওয়াজ বলে বোঝানোর নয়। দু হাতে নিজের চুলগুলো নিজেই টেনে ধরে চিৎকার করে কাঁদছে ওরও। ও এতদিন ধরে কি ভেবে এসেছে, কতটা ভুল বুঝেছে, অথচ ওর স্বামী দিনের পর দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখনো লড়ছে। এতদিন তো যা ছিল ভালোই ছিল, কিন্তু এই ভুলের ব্যথাটা কি করে সইবে ওরও? কার ভালোবাসায় সন্দেহের আঙুল তুলল ও? সি! বিশাল হলরুমের মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে হৃদয় চিরে চিৎকার করছে ওরু। ওর কান্না দেখে পুরো মহল কাঁদছে। তখনও মহল্লার সরু গলি ভেদ করে অস্পষ্ট আওয়াজে অরুর কানে ভেসে আসছে মিনারের গাওয়া দুটো ব্যথাতুর গানের লাইন। আহারে, আহারে, কোথায় পাবো তাহারে, যে ছিল মনের গহীন কোণে।